দর্শক, ঘনিষ্ঠ বিনিময় জোরদার করা, মৈত্রী বাড়ানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি বাংলাদেশের একটি যুব প্রতিনিধি দল চীন সফর করেছেন। সেখানে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যদের সাথে মতবিনিময়, অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, নগর শাসন এবং অন্যান্য বিষয়ে সাংহাইয়ের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে অভিজ্ঞতা দর্শকদের সাথে শেয়ারের জন্য বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলবো আজকে সিজিটিএন বাংলা এবং আরটিভির যৌথ আয়োজনে গ্লোবাল ওয়াচে, পাওয়ার্ড বাই এল4 ফ্যাশন, এবং সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক। এ পর্যায়ে আমরা আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের মুখ থেকেই তাদের পরিচয় জেনে নেব। জি, ধন্যবাদ। আমি ডক্টর মাইনুল হোসেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত আছি। আমি রিজবানা ইসলাম। আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে আছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ নাহিয়ান সাজিদ খান। আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। এবারে আমরা চলে যাচ্ছি আপনাদের কাছে। আপনাদের পরিচয়গুলো যদি এক এক করে নিজেরা বলেন। আমি মহিউদ্দিন মুজাহিদ। আমি বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমি ইমরান হোসেন, সিনিয়র সহকারী পরিচালক, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ। একই সাথে আমি বিকল্প ফোকাল পয়েন্ট তথ্য অধিকার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সাংহাই আন্তর্জাতিক বিষয়ক গবেষণালয়ের সভাপতি সেনতং সিয়াও, সাংহাই আন্তর্জাতিক বিষয়ক গবেষণালয়ের দক্ষিণ এশিয়ার গবেষণা কেন্দ্রের পরিচালক এবং বাংলাদেশের চীন গবেষণা কেন্দ্রের পরিচালক লিউ চুং ই, আধুনিক চীন এবং বিশ্ব গবেষণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক চাং জিউ আন। এর পাশাপাশি চীনা সফর দলের আরও বেশ কয়েকজন সম্মানিত সদস্য রয়েছে আজকে আমাদের স্টুডিওতে, যারা আমাদের মাঝে আছেন। এক এক করে যদি আপনাদের পরিচয়গুলো দেন। আমি আব্দুল্লাল বশির, প্রভাষক, চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগে আছি। জয়নুল আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। সাদিক ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আর বরাবরের মতোই আমাদের আজকের এই আয়োজনকে প্রাণবন্ত করার জন্য এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় অর্ধশত শিক্ষার্থী। প্রিয় দর্শক, আলোচনার শুরুতেই আমরা বাংলাদেশের যে দলটি চীন সফর করেছে সেই সফরের উপরে নির্মিত একটি তথ্যচিত্র দেখে নেব। প্রিয় বন্ধুরা, চীন বাংলাদেশ বন্ধুদের ভিত নিহিত রয়েছে জনগণের মধ্যে এবং দুই দেশের ভবিষ্যৎ নিহিত রয়েছে তরুণদের মধ্যে। বাংলাদেশের চীনা দূতাবাস, সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বাংলাদেশের সেন্টার ফর চায়না স্টাডিজ এর যৌথ উদ্যোগে বাংলাদেশের তরুণ তরুণীদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল চীন সফর করছেন। চীনের ইউনান প্রদেশ ও সাংহাই শহর পরিদর্শনের পর তারা বেইজিংয়ে এসেছেন। চলুন তাদের বেইজিং সফরের ওপর একটু দৃষ্টি দেওয়া যাক। বেইজিং সফরে প্রতিনিধি দলের সদস্যরা চীনের জাতীয় জাদুঘর তিয়ানআনমেন মহাজাদুঘর এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ভ্রমণ করেছেন। চীনা শৈলীর নান্দনিক পোশাক হানফু পরেছেন এবং চীনের ঐতিহ্য খাবার জংজি খেয়েছেন। বিকেলে যে অংশটি ছিল কালচারাল, অর্থাৎ এখানে মূলত চীনের যে ঐতিহাসিক যে ড্রেস, তাদের যে পোশাক, প্রথম সেঞ্চুরি থেকে ফার্স্ট সেঞ্চুরি থেকে তারা এখন পর্যন্ত তাদের যে কস্টিউম, তাদের যে ড্রেস পোশাক, সেগুলোকে খুবই নিখুঁতভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে, যেটির সাথে আসলে তাদের যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটির কিন্তু একটি খুবই প্রতিফলন কিন্তু আমরা সেখানে পেয়েছি। এখানে আসতে পেরে আসলে আমি টেকনোলজির অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, বিশেষ করে স্পেস টেকনোলজি যেটা, সেটাতে চায়নার যে অবদানগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারছি। নতুন স্যাটেলাইট টেকনোলজি, রকেট টেকনোলজি সম্পর্কে জানলাম, যা সত্যি আসলে আমার জন্য অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমি মনে করি যে খুবই হেল্পফুল। আসলেই একটা খুব ভালো একটা এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। চীনের এই সফরের দিকে ফিরে তাকালে তারা অনেক কিছু অনুভব করেছেন। সাংহাই সফরের আধুনিকীকরণ এবং ইউনান প্রদেশের জীবনধারাও তাদের মনে গভীর ছাপ ফেলেছে। বাংলাদেশ এবং চায়নার সাথে যে বন্ধুত্বপূর্ণ যেই রিলেশন সম্পর্ক, সেখানে যেমন বেনিফিটেড হচ্ছে, চায়নারও অনেক সুযোগ হতে পারে যে বাংলাদেশে শিক্ষক এবং ছাত্রী, একাডেমিক্স, রিসার্চার পাঠিয়ে আমরা যদি কোলাবোরেশনের কথা বলি, সেখানে শুধু ফাইন্যান্সিয়াল কোলাবোরেশনই শুধুমাত্র এক ধরনের না, বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টই না, কালচারাল ইন্টিগ্রেশন একটা বড় বিষয়, যেখানে চায়না এখন আমার যেটা মনে হয়েছে যে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং এটাকে
আরও বেশি আউটরিচটা বাড়াতে চাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশ চায়নার যে রিলেশনশিপ সেটা সামনের দিনে আরও নতুনভাবে এক্সপ্লোর হওয়ার সম্ভাবনা আমি দেখি। আমাদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল চায়নার সম্পর্কে জানা, চায়নার হিস্টোরি অ্যান্ড চায়নার যে মানুষের সাথে পার্সন টু পার্সন ইন্টারাকশান, এই জিনিসটা আমাদের মূল ছিল এক্সচেঞ্জ। আমার সাথে যে টিমে বিভিন্ন ধরনের এক্সপার্ট এসেছে সবাই তার যার জায়গা থেকে বিভিন্ন রকম কিছু গেইন করতেছে। ফাইনালি আমরা সবাই এই সবগুলা একত্রিত করে এই জ্ঞানটা কাজে লাগে আমরা আমাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য সেটা কাজ করবো। অ্যাজ ওয়েল শুধু উন্নতি না, আমরা চায়নার সাথে সম্পর্কটা আমরা বৃদ্ধি করার আরও চেষ্টা করব। বেশিরভাগ প্রতিনিধি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, সরকারি বিভাগ এবং মিডিয়ায় কাজ করেন। চীন সম্পর্কে তাদের জানা বোঝা এবং চীন বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণাই আসলে দু দেশের ভবিষ্যৎ সম্পর্ক বিকাশের স্থায়িত্ব নির্ধারণ করে। দেখতে দেখতে 5 দিনের পরিসমাপ্তি ঘটল। প্রতিনিধি দলের সদস্যরা বলেন তারা এবারের সফরের উপর গুরুত্ব দেন এবং আশা করেন যে চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময়ে আরও বেশি অবদান রাখবেন। দেখে নিলাম আমরা তথ্যচিত্রটি। ভিউয়ার্স, ফার্স্টলি আই উড লাইক টু স্টার্ট উইথ মিস্টার সেন তুং সিয়াং এর কাছে। Can you please tell us the opportunities facilitated the collaboration between the Shanghai Institution for International Studies and the University of Dhaka to establish the China Studies Center in Bangladesh? I think that SIS is one of the leading think tanks in China on public policy, particularly on international relations studies. We observed that despite of the different size and the population, as well as the different socio-economic condition and political system between our two countries, China and Bangladesh have maintained a very good and friendly relationship since the two countries established their diplomatic relations. What's more, both countries have been on their modernization endeavors for decades, with many achievements and experiences, respectively, and also encountered many and some similar challenges ahead of them, such as how to deal with those crises of climate change and to facilitate the green transition and sustainable development agendas of their national development strategy, how to continue to tap the huge human resources and improve the human capital in a sustainable way, or how to keep the momentum of each other's economic and social development while not succumb to a foreign country's intervention, etc. Therefore, our two economies and societies have their desire, a huge desire and a huge demand to learn each other by comparing notes, each other's policy and strategy, to share and to create knowledge about modernization, to have a better and a deeper understanding each other's economic, political, and social condition and progresses, as well as the difficulties and the challenges ahead of us. So fundamentally speaking, this is the driving force for our institutes, as well as our partners in Bangladesh, University of Dhaka, to set up this CCS initiative. With the assistance of our Chinese embassy in Dhaka, and we approached the University of Dhaka. Of course, University of Dhaka is the top university in Bangladesh, and we reached consensus very quickly to launch the CCS by cooperating with some other leading universities and think tanks in both countries. So we are extremely happy and honored that during our preparation work for the Center for China Studies, we got the blessings of our two leaders, from the President Xi and Prime Minister Heshna. So as this old Chinese saying goes, it is the right time, it's the right place, and the right partners. All those factors come together in a very conducive and a favorable way to make it done. So I think this is why we can make it done. Thank you so much, sir. Now it's time for Mr. Liu Chung-yi. SIIS has 6 research institutes and engage in academic exchanges with many countries around the world. After several days of interaction, what impression have the Bangladeshi young scholars left on you during the visit?
Will the China Study Center visited more Bangladeshi delegates to visit China in future? I think we are honored to invite the Bangladesh Young Leaders delegation to visit China. This visit has allowed us to better understand the younger generation of Bangladesh, especially young scholars, because the majority of the delegation are scholars, and with about half coming from the University of Dhaka. I think they are a group of highly talented and academically well-trained young people, very passionate, and almost everyone actively participated in every of our projects, especially the discussions. From the questions they raised, it can be seen that they are very interested in the future of Bangladesh and have a deep understanding of the development path of Bangladesh in the future. Professor Zhou Hanming, former vice chairman of Shanghai Municipal Committee of the Chinese People's Political Consultative Conference, gave a lecture on the reform, opening up, and development of Shanghai and Pudong New District. I think they are very interested in this lecture and had a very lively interaction with Professor Zhou. Because our project is regular, once or twice a year, we hope that more and more Bangladesh youth will participate in this project in the future, not limited to the academic community. We welcome more young people from different fields to participate in this project in the future. Thank you so much, Mr. Liu Chung-yi. Dr. Mainul Hossain, আপনার কাছে জানতে চাইবো সাংহাই সফরকালে আপনারা সাংহাই মিৎসুবিশি লিফট কোম্পানি লিমিটেড এবং সাংহাই টারবাইন প্ল্যান্ট সহ চীনের হাইটেক শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। তাদের কাজের পরিবেশ এবং উৎপাদন দেখে আপনি কি মনে করেন? প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্পায়ন খাতে চীন এবং বাংলাদেশ কি ধরনের সহযোগিতা এবং একই সাথে বিনিময় রাখতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চীন সফরে আমাদের আসলে সুযোগ হয়েছিল, আপনি যেটা বললেন যে সাংহাই ইলেকট্রিক এবং ওদের একটি টারবাইন প্ল্যান্ট দেখার। এছাড়াও আমরা আরও কিছু ইন্ডাস্ট্রি আমরা ভিজিট করেছি। তো সেখানে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে সব জায়গায় উন্নতি প্রযুক্তির একটা ব্যবহার আছে। আমরা বর্তমানে যেটা বলছি যে চতুর্থ শিল্প বিপ্লব, সেটার একেবারে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখতে পেরেছি চীনের সেই ইন্ডাস্ট্রিগুলোতে। একই সাথে আমি যেটা বলবো, আমাদের বাংলাদেশেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অলরেডি আমরা ডিজিটাল বাংলাদেশের টার্গেট আমরা অ্যাচিভ করেছি এবং আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই স্মার্ট বাংলাদেশের যে প্রযুক্তিগত দিকগুলো আছে তার অনেকটুকুই চায়না অলরেডি ব্যবহার করছে তাদের শিল্প কারখানাগুলোতে, এবং সেখান থেকে আসলে চীনের সাথে প্রযুক্তিগত কোলাবোরেশন এবং আদান প্রদানের মাধ্যমে এই জিনিসগুলো বাংলাদেশেও আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব। প্রযুক্তিগত কোলাবোরেশন এবং আদান প্রদানের কথা বলছেন, কিন্তু আমরা যদি নির্দিষ্ট কোনো খাত ধরে বলি তাহলে আপনি কি মনে করেন যে কোন খাতে বেশি এই আদান প্রদানটা হতে পারে? আইটি সেক্টর হতে পারে একটা, এবং আমরা একটি গার্মেন্টস ফ্যাক্টরিও ভিজিট করেছিলাম। সেখানে আমরা সরাসরি প্রযুক্তির ব্যবহার দেখতে পেয়েছি, যেটা তাদের উৎপাদনকে অনেকটা গতিশীল করেছে। সো সেই দিকগুলো আমাদের এখানে প্রয়োগ হতে পারে। এবং আরেকটা দিক আমি বিশেষ করে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে ডিজিটাল টেকনোলজির ব্যাকবোন সেটা হচ্ছে মাইক্রোচিপস বা সেমিকন্ডাক্টরস। তো সেই দিকগুলোতে আমাদের আসলে একসাথে কাজ করার আমি মনে করি যে অনেক সুযোগ রয়েছে। খুব সুন্দর সুন্দর কিছু দিক ধরে আপনি আসলে কথা বলেছেন, এবং আমরা আপনার কাছে আবারও আসতে চাই, অনেক কিছু শুনতে চাই আরও বেশি বেশি করে আপনার কাছে। চলে যাচ্ছি রিজওয়ানা ইসলামের কাছে। ম্যাম, আপনার কাছে জানতে চাই যে আপনি সামষ্টিক অর্থনীতি, শিল্প এবং বাণিজ্যের উপর গভীরভাবে গবেষণা করেন। এক্ষেত্রগুলোতে চীনের নীতি এবং অনুশীলন সম্পর্কে আপনার নিজস্ব কোনো মূল্যায়ন আছে কিনা?
প্রথম দিকে চীন যখন উন্নতির দিকে যাচ্ছিল তখন প্ল্যানিংটা কিভাবে করেছিলেন, এবং প্ল্যানিংয়ের পরবর্তীতে ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে ওনারা এক্সিকিউশন কিভাবে করেছেন, এবং তখন প্ল্যানিং এবং এক্সিকিউশনের পরে এখন বর্তমানে চীন যে অবস্থায় এসেছে তারপরে তাদের প্ল্যান কি তারা খুব সুন্দর করে সেট করছেন। সব কিছুর ক্ষেত্রে ওনারা দুটো জিনিসকে খুব প্রাধান্য দিয়েছেন, একটা হচ্ছে ওনাদের কালচারাল এবং একটা হচ্ছে ওনাদের ইকোলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল যে প্রসপেক্টগুলো আছে ওনারা সেগুলোকে সাথে রেখে ওনারা ওনাদের প্ল্যানগুলো করেছে। এবং ইন্টারেস্টিংলি আমাদের দেশেও 5 বছরের নীতি হয়, 5 ইয়ার প্ল্যান হয়, এবং চীনেও কিন্তু 5 ইয়ার প্ল্যান হয়। তো ওনাদের 5 ইয়ার প্ল্যানগুলো যখন ওনারা করে তখন ওনারা কিন্তু এই দুটো জিনিসকে মাথায় রেখে ওনাদের হিস্ট্রি এবং ওনাদের ফিলোসফিক্যাল ভিউ ওয়ার্ল্ডে এবং ওনাদের যারা দার্শনিক ছিলেন তাদের ফিলোসফিক্যাল ভিউ, তাদের এক্সপেরিয়েন্স, তাদের ইতিহাস সব কিছুকে একদম আপন করে নিয়ে বলতে গেলে প্ল্যানগুলো করে। এবং ওই যে প্ল্যানগুলো করে সেখানে ওনারা খুব একদম টু দ্য পয়েন্ট কিছু ভিশন সেট করে, যেটা এই ভিশনগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব বা আপনার থেকে আরো শুনবো। এবারে আমরা চলে যাচ্ছি মিস্টার মুজাহিদের কাছে। মিস্টার মুজাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির মহাসচিব হিসেবে চীনের তথ্য মাধ্যম নিয়ে আপনার মূল্যায়ন কি? বৈশ্বিক গণমাধ্যম খাতে এখানে পশ্চিমা মিডিয়ার বেশ প্রভাব রয়েছে। ভবিষ্যতে চীন এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো কিভাবে সহযোগিতার মাধ্যমে নিরপেক্ষ সংবাদ প্রচার করতে পারে বা সেখানে কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? নিরপেক্ষ সংবাদ বলতে সেটা একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার যেমন চায়নাতে আমরা যেটা দেখেছি যে তাদের যেই লোকাল যেই ব্র্যান্ড অর্থাৎ লোকাল যে কোম্পানিগুলো সেগুলোকে কিন্তু তাদের গভর্নমেন্টই কিন্তু সেগুলোকে প্রমোট করছে। এখন আমাদের দেশে সে জায়গাটি হয় না। এখন আপনি যদি দেশের গণমাধ্যমগুলোকে, দেশীয় চ্যানেলগুলোকে আপনি যদি মানুষের কাছে জনপ্রিয় করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার দেশীয় চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনার বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনগুলো সেখানে কিন্তু যাবে। আমার মূল পয়েন্টটা হচ্ছে যে আপনি গণমাধ্যমকে যদি নিরপেক্ষ করতেন সেটা অনেক স্ট্যান্ডার্ড রয়েছে, আপনি সেটা ফলো করতে পারেন, কিন্তু আমি মনে করি যে নিজস্ব কিছু স্ট্যান্ডার্ড, নিজস্ব কিছু প্যাটার্ন তৈরি করা উচিত, যেটি আসলেই আমরা ওয়েস্টার্ন না চাইনিজ, আমরা নিজেদের মতো করে আমরা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটকে ঘিরে আমরা যেটি করতে পারি সেরকম কিছু আমরা করতে পারি। চমৎকার সুন্দর বলেছেন। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের আজকে চায়না থেকে যেসব বিশেষজ্ঞরা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের মধ্যে একজনের কাছে, চাং জিউ আন। নাও ইটস টাইম ফর মিস্টার চাং জিউ আন. Your organization already donates a number of books to the Dhaka University Research Center. In future, how you may emphasize your collaboration? Yes, we do promise to provide a selection of high quality books and research materials, and I think that we will contribute more to the Center for China Studies Bangladesh year by year. Well, in the coming months, we want to carry out joint research project on topics such as China-Bangladesh relations, the Belt and Road Initiative, and comparative studies on industrialization process and poverty alleviation experiences. When I was in Bangladesh last March, I met very many brilliant scholars. They are well educated, open-minded. From our point of view, we want to hear their voices, from Bangladesh. And furthermore, China and Bangladesh, I think we identified ourselves as global South countries. I do believe that we need to let the whole world know our thoughts. So to tell China and Bangladesh stories to the world. If it works well, I think our research outcomes may be released in the name of CCI's Bangladesh, and maybe it could be made it as an achievement or as a gift for the 50th anniversary of China and Bangladesh relations. জনাব নাহিয়ান, আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা করেন। এবার চীন সফরকালে চীনের কয়েকটি থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে পরিচয় হয়েছে আপনার। এর মাধ্যমে আপনি চীনের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর কী ধরনের ধারণা পেয়েছেন আমাদের সাথে যদি শেয়ার করেন। চীনের যে থিঙ্ক ট্যাঙ্ক অর্গানাইজেশনগুলোতে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল এই সফরের মাধ্যমে। তার মেজর অর্গানাইজেশন অফকোর্স আমরা SIIS এর কথাটা বলবো, কারণ তারা হচ্ছে চায়নাতে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের যে সংস্থাগুলো কাজ করে গবেষণা তার ভিতরে ওয়ান অফ দ্য টপ দ্য কান্ট্রি। আমার চাইনিজ যে ফরেন পলিসির উপরে আমার সরাসরি দেখার এবং যে লেকচারের মাধ্যমে আমরা যে তাদের যে আউটলুকগুলো পেয়েছি সেটার সাথে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা যে ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বাস করি, কালেকটিভ ডেভেলপমেন্ট, মিউচুয়াল বেনিফিট ইন এনি কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন। আমরা চায়না, যিনি এই মাত্রই CCWS এর যিনি প্রতিনিধি তিনি বললেন যে আমরা একজন আরেকজনের সঙ্গে গ্লোবাল সাউথের ভয়েস হিসেবে আসতে চাই, উন্নয়নশীল দেশ হিসেবে একত্রে চলতে চাই। এই স্পিরিটটা চাইনিজরাও ধারণ করে যতটা আমরা করি। তো
এই সংঘবদ্ধভাবে ডেভেলপমেন্টের দিকে যাওয়াটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের এবং আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলবো চায়নারও তাই, যে গ্লোবাল সাউথ এবং ডেভেলপিং কান্ট্রিগুলো একত্রে মিলে সার্বিকভাবে সবার ডেভেলপমেন্ট করাটাই হচ্ছে দুই দেশেরই কমন একটা গ্রাউন্ড কাজ করা। নিশ্চয়ই আমরাও সেই আশাবাদ ব্যক্ত করছি এবং একই সাথে আমরা চলে যাচ্ছি চীন সফর দলের আরও বেশ কয়েকজন সম্মানিত সদস্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনারা যদি নাহিয়ান স্যারের সাথে কোনো কিছু সংযুক্ত করতে চান সংযুক্ত করতে পারেন। চায়নার সাথে আমাদের অনেক সুসম্পর্ক। তারা আমাদের এখানে চায়না স্টাডি সেন্টার করছেন এবং লাস্ট কয়েক বছর ধরে আমাদের শিক্ষার্থী চায়না যাচ্ছেন, বিশেষ করে হচ্ছে মেডিকেল এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং শেখার জন্য। ওইখানে দেখা যাচ্ছে যে আমাদের যারা শিক্ষার্থী আছেন তারা হচ্ছে স্কলারশিপ পেয়ে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে 50% পাচ্ছেন, কিন্তু সে হচ্ছে পার্ট টাইম জবের সুযোগ সুবিধা পাচ্ছে না। যখন হচ্ছে আমাদের শিক্ষার্থীরা পার্ট টাইম জবের সুযোগ সুবিধা পাবে তখন আমাদের শিক্ষার্থীরা হচ্ছে অন্যান্য দেশের তুলনায় চীনে যাওয়ার প্রতি বেশি আগ্রহী হবে। তো আমি আশা করব যে চীন সে সুযোগটা যদি দেয় তাহলে চীনের সাথে আমাদের একাডেমিক যে হচ্ছে বিনিময় সেটি হচ্ছে আরও শক্তিশালী হবে, আরও জনপ্রিয় হয়ে উঠবে। খুবই সুন্দর গঠনমূলক কিছু কথা আপনার মাধ্যমে উঠে এলো। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে। তোমরা যারা যারা প্রশ্ন করতে চাও আমাদের আজকের আমন্ত্রিত অতিথি এবং আমাদের আজকে অনলাইনে যারা সংযুক্ত আছে তাদের যে কাউকে তোমরা প্রশ্ন করতে পারো। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে চীনের নগর পরিকল্পনা নির্মাণ কাজে কি কি বিষয় বা কাজের অভিজ্ঞতা বাংলাদেশের নগরায়নের জন্য প্রয়োগ করা যাবে? নগরায়নের ক্ষেত্রে তারা প্রযুক্তিকে এবং পরিবেশ এই দুটোকে খুব প্রাধান্য দিয়েছে। তো একটা স্মার্ট সিটি বলতে আমরা যা বুঝি যে একটি শহরে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা, সেখানকার নাগরিক যে সুযোগ সুবিধাগুলো আছে সবগুলোর মধ্যে প্রযুক্তির ব্যবহার আছে এবং সেটা পরিবেশ বান্ধবভাবে সেটা করা হয়েছে যে যাতে শহরটা বসবাসযোগ্য হয় এবং পরিবেশের দিকে খেয়াল রেখে মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করা যায় সেই বিষয়টাকে তারা অনেক প্রাধান্য দিয়েছে। সো এখান থেকে কিন্তু আমরা শিখতে পারি এবং হচ্ছে আমরা সামনে এগিয়ে যেতে পারি চীনের এই উদাহরণকে সামনে রেখে। ধন্যবাদ। অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরো বেশ কিছু অতিথি, তাদেরকে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান। I would like to ask Mr. Sen Tungxiao, could you discuss the role of the China Study Center Bangladesh of SIIS in fostering Sino-Bangladeshi cultural exchanges? Specifically, what innovative approaches and strategies has the center employed to enhance mutual understanding and trust between the people of both nations? I said as we believe that the mission, the key mission of CCS is to, as well as SIS work, is to make the CCS a productive and influential platform to facilitate the knowledge sharing and the creation on our two countries' modernization and governance. So in that regard, how to make CCS to promote further of our two peoples, two countries exchange, mutual understanding and confidence building or trust building, what kind of effective or innovative way. I think first we always prioritize the experts exchange and the mutual visit, as well as the mutual visits and joint studies as our key priority of this platform. And we also attach great importance of the young experts, scholars of various different fields, so that the foundation of our mutual understanding and learning could be sustainable, which means that we will not only bring Bangladesh young colleagues to China, have field studies. We also are looking forward to bring more Chinese young people to Bangladesh to have a field studies and have a mutual understanding and meeting and dialogue with their counterparts. And we will also form a joint research task forces and publish our research findings publicly so that those general public could understand better of our joint research and their new findings. But of course, we will also work with the media like the RTV or CGTN, Bangladesh language channel, and to convene the similar kind of a dialogue like this, Global Watch, so that we could have a deep
and honest dialogue so that a more general public could watch and listen. And I think that we also will encourage, the last but definitely not least, we will also encourage both the Chinese and the Bangladesh scholars, including young colleagues, to write on both countries' mainstream newspapers, to participate the various talk shows like this, and to also to produce a podcast or any kind of those new medium products to outreach our general public on the achievements, the progress of our bilateral cooperation. So I think that with that, it will it will play a more important role with the establishment of the CCS to promote the mutual understanding, and not only among our experts and scholars, between our experts and scholars, but also could outreach with our general public about those new findings and those new ideas by our scholars and experts. থ্যাংক ইউ সো মাচ স্যার। মোহাম্মদ ইমরান হোসেনের কাছে আবার চলে যাচ্ছি। চীন এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিনিময়ের সম্ভাবনা আসলে কতটুকু? বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে বিনিময়ের বিষয়টিকে কিভাবে আরও ত্বরান্বিত করা যেতে পারে বলে আপনি মনে করেন? আপনি তো চীন সফর করেছেন, চীন সফরের সময় এবং তার পরবর্তী সময় কি ধরনের সম্ভাবনা আপনার চোখে পড়েছে? সম্প্রতি আমরা বাংলাদেশের একটা প্রতিনিধি দল আমরা 10 দিনের জন্য চীন সফর করি। এই সময় আমরা চীনের 3টা বিশ্ববিদ্যালয়, ইউনান ইউনিভার্সিটি, টনজি ইউনিভার্সিটি এবং ইস্ট চায়না ইউনিভার্সিটি পরিদর্শন করি। এই 3টা বিশ্ববিদ্যালয়ই চীনের শতবর্ষের বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে তারা রয়েছেন। আপনি জানবেন চীন এশিয়ার সবচেয়ে বড় একটা দেশ এবং দেশটিতে প্রায় 3000-এর বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং আপনি গত 5 বছরের বৈশ্বিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের প্রায় 50টির বেশি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। এই ক্ষেত্রে বাংলাদেশের পাবলিক এবং বেসরকারি, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নানা ধরনের আমরা সহযোগিতা করতে পারি। সেই ক্ষেত্রে হতে পারে চীন যে ক্ষেত্রে এগিয়ে আছে বিজ্ঞান, প্রযুক্তি, মেডিসিন, সমুদ্র গবেষণা, ইকো ট্যুরিজম, স্মার্ট কৃষি, সেক্ষেত্রে আমরা যৌথ এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ এবং চায়না বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা করতে পারি। এই ক্ষেত্রে আমরা জয়েন্টলি মাস্টার্স ডিগ্রি দিতে পারি এবং শিক্ষার্থীদেরকে আমরা নানা বিষয়ে সফট স্কিল শর্ট কোর্স অফার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান করবে বলে আমি মনে করি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন BIDS এর রিসার্চ অ্যাসোসিয়েট রিজওয়ানা ইসলাম। তার কাছে কারো কোনো প্রশ্ন থাকলে হাত তোলেন। আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমি গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের শিক্ষার্থী। তো আমার কোশ্চেন রিজওয়ানা ম্যামের কাছে, আপনি বহু আন্তর্জাতিক সংস্থা ও সরকারি বিভাগের সাথে কাজ করেছেন, আপনি মনে করেন আন্তর্জাতিক সহযোগিতা সুস্থভাবে বিকশিত হওয়ার গুরুত্বপূর্ণ বিষয় কি কি? আন্তর্জাতিক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা মেইন ব্যারিয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন। তো যে কোনো আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা অবস্থার উন্নতি করতে চাই তাহলে আমাদেরকে এই ব্যারিয়ারটা দূর করার জন্য যতটুকু সম্ভব ততটুকু কাজ করতে হবে। কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ এই জিনিসটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, তাহলেই সেই সম্পর্কের ক্ষেত্রে সাফল্য অর্জন করা যাবে। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি মিস্টার সেন তুংসিয়াং এর কাছে। ইউ হ্যাভ ভিজিটেড বাংলাদেশ বোথ বিফোর অ্যান্ড আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ চায়না স্টাডি সেন্টার। হোয়াট আর দ্য ইমপ্রেশন অফ বাংলাদেশ? With the invitation of the Bangladeshi youth leadership delegation to China, which aspects of China do you believe Bangladeshi young scholars should first understood? Thank you. I think that my impression of Bangladesh is that because this time I only visited Dhaka and only stayed in Dhaka for a few days, in addition to those academic meeting and the launching of CCS, most of the people I met are professors of Dhaka University and some other leading university of Bangladesh, students and some medium people, as well as Chinese entrepreneurs, and as well as the Chinese business communities there, in addition to meeting with the Chinese embassy people. Despite of only very few days brief stay, my impression is that at least about Dhaka itself, it is a very dynamic, populous,
And also, I can definitely see the diverse development, even if in one city. People, of course, are very friendly and hospitable, particularly for the young colleagues, young students or the scholars. I think they are very thirsty for a new knowledge, expertise, are very eager to learn. And anyway, I think that, at least for my very few stay in Dhaka, I could not say, have the whole picture about Bangladesh itself. But I think definitely it is a very dynamic and promising and emerging economy. Thank you. থ্যাংক ইউ সো মাচ স্যার। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বেশ কিছু বিশেষজ্ঞ, যাদের কাছ থেকে আমরা চায়না এবং চায়নার কালচার সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। তাদের জন্য কোনো প্রশ্ন আছে? কেউ কোনো প্রশ্ন করতে চান? হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সাগর, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো আমার প্রশ্নটি হচ্ছে নাহিয়ান স্যারকে। তো আপনার দৃষ্টিতে এই উদ্যোগটি বাংলাদেশ এবং চায়না এই দুই দেশের সম্পর্ক উন্নয়নে কী ধরনের প্রভাব ফেলবে? ওয়ান বেল্ট ওয়ান রোড পরবর্তী যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হিসেবে ইন্ট্রোডিউস করা হয়, বাংলাদেশ সেই দেশগুলোর একটি যারা খুব দ্রুত এই প্রোগ্রামে জয়েন করে। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে আমরা সার্বিকভাবে স্বাভাবিকভাবে মনে করি যে এটা শুধুমাত্র ব্রিজ, রাস্তা বা অবকাঠামো বা পোর্ট তৈরির জন্য ব্যবহার হয়, বাট এইটার কিন্তু মেরিটাইম রুটের আলাদা প্ল্যান আছে, সেখানে পোর্ট ডেভেলপমেন্ট হয়, ডিপ সি পোর্টের হয়, কমিউনিকেশন সাপ্লাই চেন হাব তৈরির উদ্যোগ আছে। আমরা যদি ল্যান্ডে আসি তখন আমরা রেলওয়ে, ব্রিজ, ট্রান্সন্যাশনাল হাইওয়েজের প্রকল্পগুলো আমরা সামনে দেখতে পাই। আমরা এইটার কোভিডের পরে প্যান্ডেমিকের সময় এটা একটা হেলথ সিল্ক রোড হিসাবে ইন্ট্রোডিউস করা হয়, যেখানে তারা মেডিকেল ইকুইপমেন্টস এবং সাপ্লাই সামনে নিয়ে আসে। ফার্দার মোর আমরা দেখতে পাচ্ছি যে সাইবার এবং আইসিটি বা টেকনোলজি ট্রান্সফারের বিষয়গুলো চলে আসতেছে। সো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পুরা এশিয়া টু ইউরোপের যে এন্টায়ার কানেক্টিভিটি এবং মোস্ট অফ দ্য কেসে উন্নয়নশীল দেশগুলোর সম্মিলিত একটা উদ্যোগ। চায়নার যদিও উদ্যোগটা চায়নার পক্ষ থেকে নেওয়া, বাট এটা মিউচুয়াল বেনিফিট, আমার বিশ্বাস সমস্ত দেশই একত্রিত হয়ে একজন আরেকজনের সহযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আর কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও প্লিজ হাত তোলো। Hello, I'm Joy Sarkar, a student of Dhaka University. I would like to ask Chang Jiu-an, during your meeting with Bangladesh scholars, what type of question they asked you most? In your view, how does academic sector exchange between China and Bangladesh should be strengthened? Thank you for your question. Very interestingly, I realized that most conversations centered on three keywords: development, modernization, and cultural exchange. Well, in my point of view, in the context of China and Bangladesh interactions, cultural exchange matters because of the perception and misperception sharing on social media. The psychological and cultural distance between Beijing and Dhaka is even larger than the physical distance. So cultural exchange is key for building understanding and connecting people, which will in turn elevate development and modernization efforts. In China, we have a saying that civilizations should approach each other. I'm quite sure that the Center for China Studies Bangladesh has laid a solid foundation for future cultural exchange and cooperation between two countries. As for the academia, we need to work together to promote bilateral exchanges of scholars to advance the study of two civilizations and to facilitate the two-way flow of scholars and students to deepen the people-to-people exchange between China and Bangladesh. I think that finally, by conducting visits, sharing research, and connecting young leaders, we hope to bring new ideas and support to exchange of knowledge and experiences in development and modernization between China and Bangladesh. Mr. Liu Chun-yi, were there any activities during their stay in China that left a particular deep impression on the Bangladeshi scholars? What were the most frequently asked questions from them? I think the most impressed me is that in the discussion, they always ask some question involved with the future development of Bangladesh. For example, the environmental protection and how to improve the industrial development in Bangladesh. And I think from their questions, I feel deeply
they are very concerned about the development path of Bangladesh in the future. And it impressed me deeply. থ্যাংক ইউ সো মাচ স্যার। চলে যাচ্ছি ডক্টর মাইনুল স্যারের কাছে। স্যার, চীন সফরকালে আপনি নতুন জ্বালানি খাতে চীনের প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন ভীষণভাবে। ভবিষ্যতে নতুন জ্বালানি প্রযুক্তি প্রয়োগে চীন এবং বাংলাদেশ কী ধরনের সহযোগিতার মধ্যে আসতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে এখন যেহেতু সবাই নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সৌরশক্তি। তো এই বিষয়ে চীন আসলে খুব দ্রুত প্রযুক্তিগত যে উন্নয়ন সেটা তারা অ্যাচিভ করেছে, এবং শুধু তাই না, সেটা হচ্ছে আমরা যেটা দেখে এসেছি যে তারা এটা প্রয়োগ করছে তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং ডেইলি লাইফে এই প্রযুক্তির ব্যবহার আছে। আমাদের দেশেও কিন্তু এই বিষয়ে বা এই প্রযুক্তি নিয়ে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু সেটার ব্যবহারিক প্রয়োগটা হয়তো এখনও সেভাবে হয়নি। আমরা চেষ্টা করছি। তো এই প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা চীনের পথ কিছুটা অনুসরণ করতে পারি, এবং তারা যেভাবে খুব দ্রুততার সাথে খুব বড় পরিসরে এই প্রযুক্তির প্রয়োগ করেছে, সেই দিকটা আমরা আসলে চীনের সাথে একসাথে কাজ করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজের উপর নির্মিত একটি তথ্যচিত্র। কথাই বলে শিক্ষা হলো সভ্যতার রূপায়ণ, আর এমন লক্ষ্যেই বাস্তবমুখী গবেষণাধর্মী কাজের ক্ষেত্র হতে চলেছে সেন্টার ফর চায়না স্টাডিজ। নেপথ্যের গল্পটা ছিল 2023 সালের। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রিক্স সম্মেলনে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাতের সময় তারা সিদ্ধান্ত নেন এমন একটা সেন্টার হবে যেখানে দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্কের আরও উন্নয়ন হবে এবং বিনিময় হবে গবেষণার। সেই সিদ্ধান্তেরই ফলাফল সেন্টার ফর চায়না স্টাডিজ, যা হতে চলেছে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উচ্চমানের গবেষণা কেন্দ্র। সাংহাই আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজের একাডেমিক কমিটির চেয়ারম্যান চেন তুং শিয়াও বলেন, দুই দেশের সরকার পর্যায়ে দ্বিপাক্ষীয় আলোচনা হয়, রয়েছে সুসম্পর্ক। তবে জনগণের সঙ্গে জনগণের, শিক্ষার্থী বা বুদ্ধিবৃত্তিক পর্যায়ে পরস্পর মতবিনিময়টাও জরুরি। এটাই বেশি কার্যকর। তাই রাজনীতি, সুশাসন, অর্থনীতি, সামাজিক উন্নয়ন, যা জীবনযাপনের মান বৃদ্ধি, দূষিত পানি শোধন, ডিজিটাল প্রযুক্তি এবং দারিদ্র্যমুক্তির বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে এই সেন্টার। এখান থেকে একাডেমিক সহযোগিতাও ব্যবস্থা করা হবে। এই গবেষণাগার সেই সেতুবন্ধন তৈরি করবে। এই সেন্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের শিক্ষার্থী ও প্রতিনিধি দল স্বল্প সময়ের জন্য চীনে অবস্থান করে বুদ্ধিভিত্তিক আদান প্রদান করবে বলেও জানান চেন তুং শিয়াও। সাংহাই আন্তর্জাতিক গবেষণালয়ের উদ্যোগে চীনের থুনচি বিশ্ববিদ্যালয়, ইউন্নান বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ নানা গবেষণালয় ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে। সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশের চীনা দূতাবাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক এবং কেন্দ্রের একাডেমিক কমিটির পরিচালক শামসাদ মুর্তজা গবেষণালয়টিকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কেন্দ্র হিসেবে দেখেন। আমাদের ইচ্ছা হচ্ছে এটাকে একটা রিজিওনাল হাব হিসেবে তৈরি করা, যাতে আমরা এই রিজনের অন্য দেশগুলো যেন আমাদের এই নলেজ হাবের সুযোগ নিতে পারে। সো সেটা মালদ্বীপ হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, ইন্ডিয়া হতে পারে। এবং আমাদের সাথে যেটা আলোচনা হয়েছে যে এরকম দুটো সেন্টার, একটা অক্সফোর্ডে আছে, একটা হার্ভার্ডে আছে এবং একটা সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে। সো আমাদের আসলে খুবই অ্যাম্বিশিয়াস একটা প্ল্যান যে আলটিমেটলি আমরা ওই লেভেলে একটা সেন্টার করতে চাই যেটা সত্যিকার অর্থে আমাদের দেশে যেই স্টেটেড পলিসি নলেজ ইকোনমি পারসিউ করা, সো নলেজ ইকোনমিতে এটা কন্ট্রিবিউট করবে এবং আলটিমেটলি স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট ক্যাম্পাস নির্মাণেও সহায়তা করবে।
বিভিন্ন মেয়াদী টেকসই উন্নয়নের জন্য কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই কেন্দ্র, এমনটাই জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। আমাদের এখানে যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করবে তাদের মধ্যে আমাদের দেশের প্রতিরোধা যারা অর্থনীতিবিদরা আছেন, যারা সংবাদকর্মীরা আছেন, তারাও এর সাথে কিন্তু যুক্ত থাকবে। কালচারাল ফ্রন্টে যারা কাজ করেন, থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে যারা অন্য অন্য অর্গানাইজেশনে কাজ করেন, একটি সমন্বিতভাবে একটি কম্প্রিহেন্সিভ একটা স্টাডি তাদেরকে নিয়েই এখানে করা হবে এবং প্রত্যেকটা যে স্টাডিগুলো করা হবে সেই স্টাডির ক্ষেত্রে দুদেশেরই থিঙ্ক ট্যাঙ্ক একসাথে বসে কাজ করবে। এই গবেষণা কেন্দ্রটি চীনের একটি বিখ্যাত প্রবাদের মতো কাজ করবে বলেও জানান বিশেষজ্ঞরা। যে প্রবাদটি হল, শুনলাম ভুলে গেলাম, দেখলাম মনে রাখলাম এবং করলাম আর বুঝতে পারলাম। এই সেন্টারটিতে সরজমিনে দেখা এবং সেই অনুযায়ী কাজও করা হবে। আগামী জুন-জুলাই থেকে গবেষণা কেন্দ্রটির কার্যক্রম চালু হবে বলে জানায় কর্তৃপক্ষ। এই গবেষণার ফলাফল বিভিন্ন জার্নাল ও গণমাধ্যমেও প্রচারিত হবে, যা আন্তর্জাতিক অঙ্গনে রাখবে সুস্পষ্ট পদচিহ্ন। শাহানশা রাসেল, CMG বাংলা। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম সেন্টার ফর চায়না স্টাডিজের উপর নির্মিত একটি ভিডিও চিত্র। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরও বেশ কিছু স্কলার্স, যাদের থেকে আপনারা চাইলেই আরও কিছু জিজ্ঞেস করতে পারেন। যে অতি সম্প্রতি আমরা যে সফরটি করেছি বাংলাদেশি টিম, সেই টিমের অনেকেই রয়েছে এবং তারা বাস্তব অভিজ্ঞতা নিয়ে আজকে এখানে। আপনাদের মধ্যে থেকে যদি আর কেউ কোনো প্রশ্ন করতে চান তাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনারা তো রিসেন্টলি ভ্রমণ করে এসেছেন, সেখানকার সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির কোনো মিল খুঁজে পেয়েছেন কিনা? কালচারের দিক থেকে একদম শিকড়টা ওদের পাওয়া যায়। ওদের ড্রেস আপ থেকে শুরু করে ওদের কালার, বিন্যাস এবং শৈল্পিক ওদের স্ট্রাকচারগুলো, বাড়িঘরের স্ট্রাকচারগুলো তো আপনি দেখবেন ওই একটা ছাপ রয়ে গেছে। শিল্প সাংস্কৃতিক দিক থেকে কিভাবে আমরা আরও ব্যাপকভাবে তুলে ধরতে পারি, ওদের আমার মনে হয় চায়নার থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। খুবই চমৎকারভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন আপনি এবং খুবই গঠনমূলক ছিল বিষয়টি। ইটস টাইম ফর মিস্টার চাং জিওয়ান। Since there are notable collaboration between China and Bangladesh, especially Chinese Research Center with Dhaka University, but there are shortage of books, editorials and materials on Chinese culture and strategy. In future, do you have any planning to ensure books or translate on Chinese heritage into Bengali language? I think it works. It sounds old-fashioned, but I think it's amazing if we imagine that we can work together in translation or publishing and make more and more Chinese and Bangladeshi people get lost in lines and paragraphs of classical works. I learned from the internet that Bangladesh is one of the 15 new countries that participate in at this year's Beijing International Book Fair. And I have always believed that the major value of these classics passed on after thousands of years is not for scholars to research, but for the whole society to read and get spiritual nutrition from. We'd like to offer some help in publishing Bangladesh classical works in book chapters, in journal articles, and online platforms managed by the China International Communications Group, and we will leverage our extensive publishing or resources to facilitate the publication of these classical works. থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। চীন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আর্থ সামাজিক উন্নয়ন প্রক্রিয়ায় বাংলাদেশ সক্রিয়ভাবে চীন থেকে দরকারি অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বলে মন্তব্য করেছে আমাদের আজকের অতিথিরা। এছাড়াও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করে এবং দ্বিপাক্ষিক শিক্ষাগত সহযোগিতার মাধ্যমে দীর্ঘ ইতিহাসকে ত্বরান্বিত করতে পারে বলে মত দিয়েছেন তারা। আজকের আলোচনা সূত্র ধরে আমরা বলতে চাই, চীন এবং চীনের উন্নয়নের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে দুদেশের জনগণের মধ্যে বোঝাপড়া শক্তিশালী করা সম্ভব। আসছে সময়ে সম্পর্ক আরও অটুট হবে সে প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।